গত কয়েকদিন যাবৎ আপনাদের কাছ থেকে বেশ কিছু প্রশ্ন পাচ্ছি, যাতে বোঝা যাচ্ছে যে মানুষের মধ্যে গরমকালে বাচ্চাদের যত্ন নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে, বেশ কিছু কনফিউশন আছে। এখন কম বেশি আমরা সবাই জানি যে গরমকালে বাচ্চাদের যত্ন কিভাবে নিতে হবে, কিন্তু শুধুমাত্র ফ্যান চালিয়ে রাখা বা এসি চালিয়ে রাখলেই সব কিছু ঠিকঠাক হয়ে যায় না। তা না হলে শীতকালে যে বাচ্চাটা ঠিক ছিল, গরমকালে এসে তার স্কিন র্যাশ বা ঘামাচির সমস্যা, ডিহাইড্রেশন, ঝিমুনি, এগুলো তো হয় না, তাই না? এখন গরমকালে বাচ্চাদের যত্ন নেওয়ার ক্ষেত্রে অনেক খুঁটিনাটি বিষয় আছে, যেমন ধরুন ঘরের পরিবেশ কীরকম হওয়া দরকার, কী খাবার খাওয়া উচিত, জলের ভারসাম্য কীভাবে মেনটেন করতে হয়, স্নান বা স্কিন কেয়ার, ডায়াপার র্যাশ, বাইরে বেরোনোর ক্ষেত্রে কী কী যত্ন নিতে হয়, এরকম অনেক কিছু খুঁটিনাটি বিষয় আছে। এবার এই সবকটা বিষয় যদি আমি একটা আলোচনা বা একটা ভিডিওর মধ্যে সংকলিত করতে যাই, তাহলে স্বাভাবিকভাবেই বিষয়গুলোতে গভীরে ঢোকা মুশকিল। সেই জন্য আজকে থেকে পরপর কয়েকটা পর্বে আমি প্রত্যেকটা বিষয় একটু খুঁটিনাটিভাবে তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনাদের কাছে গরমকালে বাচ্চাদের যত্ন নিয়ে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যায়। আজকের প্রথম পর্বে আমরা গরমকালে বাচ্চাদের যত্নের ক্ষেত্রে ঘরের পরিবেশটা কী করে মেনটেন করবো, ঘরের পরিবেশ কীরকম থাকা উচিত, সেইটা নিয়ে আলোচনা করব। সাধারণ গাইডলাইন্স যদি দেখা যায়, তাহলে ভারতীয় তাপমাত্রার যে গ্রাফ বা গড় যেটা আছে সেইটা এবং আর্দ্রতাটাকে যদি খেয়াল করা যায়, তাহলে বলা হয় ভারতীয় ঘরে 24 থেকে 26 ডিগ্রি আইডিয়াল। আবার যে ঘরে নবজাতক আছে সেখানে কিন্তু 26 থেকে 28 ডিগ্রি মেনটেন করা উচিত। খুব বেশি নিচে নামানো উচিত নয়, তার কারণ তাদের শরীর চট করে ঠান্ডা হয়ে যায়। থার্মো রেগুলেটরি সিস্টেম একেবারেই উন্নত নয়, একেবারেই ম্যানেজ করতে পারে না বডি হিটটা। আইএপি বা ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স কিন্তু কমফর্টেবল টেম্পারেচার মানে আরামদায়ক একটা তাপমাত্রা ঘরে মেনটেন করতে বলছে। সেটা চিলিং বা প্রচণ্ড ঠান্ডা যেন না হয়, আবার সোয়েটিং বা গরম যেন বা ঘাম দিচ্ছে এরকম যেন না হয়। সেদিক থেকে দেখতে গেলে ভারতীয় ঘরে 26 ডিগ্রিটা হচ্ছে সুইট স্পট বা সুইট পয়েন্ট, যেটা কমফর্টেবল। এখন আমরা এসিতে যে 26 ডিগ্রিটা দেখি, সেই 26 ডিগ্রিটা কিন্তু আশেপাশের পরিবেশে বা প্রাকৃতিকভাবে যে 26 ডিগ্রিটা সেইটা নয়, তার বেশ খানিকটা কমেই থাকে। তার কারণ এসিকে 26 ডিগ্রি তৈরি করতে হলে অনেক বেশি কাজ করতে হয়, অনেক বেশি ঠান্ডাটা বা ঠান্ডা পরিবেশ তৈরি করতে হয়, যার জন্য টেম্পারেচারটা একটু নিচের দিকে নেমে যায়। তার মানে ঘরের এই যে তাপমাত্রার কথাটা আমি বলছি 26 ডিগ্রি বা তার আশেপাশে, সেটাকে মেনটেন যদি করতে হয়, তাহলে আমার এসি, পাখা বা কুলারের প্রয়োজনীয়তা আসছে। ঘরে এসি বা ফ্যান যদি ইউজ করে থাকেন, তাহলে সরাসরি যে জায়গাটাতে হাওয়াটা ডাইরেক্টলি পড়ছে সেখানে বাচ্চাকে রাখবেন না। অনেক সময় থার্মাল শক হওয়ার চান্স থাকে, যেটা একটা বিপজ্জনক পরিস্থিতি। সেই জন্য এসির হাওয়াটা যে জায়গাটায় পড়ছে তার থেকে একটু ডান দিকে বা বাঁ দিকে সরিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখুন, তাহলে এই বিপজ্জনক পরিস্থিতিটা হওয়ার চান্স থাকে না। দ্বিতীয় মনে রাখার মতন বিষয় হলো যে বাইরের যে তাপমাত্রা তার সঙ্গে ঘরের ভেতরের তাপমাত্রা যেন 8 থেকে 10 ডিগ্রির বেশি ডিফারেন্স না হয়, তার নিচে যেন না হয়। 3 নম্বর, অবশ্য করি ঘরে ঢোকা বা বেরোনোর সময় টেম্পারেচারের সঙ্গে একটু অ্যাডজাস্ট করাবেন। মানে বাড়িতে বা ঘরের যেখানটা একটু ঠান্ডা, তুলনামূলকভাবে ঠান্ডা, সেখানে বসিয়ে বাইরের গরমের যে তাপমাত্রা বা যে হিট সেটাকে একটু রেডিয়েট করতে দিন বা বেরিয়ে যেতে দিন, ঘরের ঠান্ডার সঙ্গে ইউজড হতে দিন। তারপরে এসি ঘরে নিয়ে যান বা এসির তাপমাত্রাটাকে আস্তে আস্তে কমান। ঠিক বেরোনোর সময়ও একইভাবে দরজা জানলা খুলে দিয়ে বাইরের টেম্পারেচারের সঙ্গে অ্যাডজাস্ট হতে দিয়ে তারপরে বার করুন। 4 নম্বর বিষয়, অবশ্য করেই এসির যে ফিল্টার সেটাকে রেগুলার ক্লিন করবেন কয়েকদিন বাদে বাদে, কারণ এসির ফিল্টার যদি নোংরা থাকে সেখান থেকে কিন্তু ব্যাকটেরিয়া ফর্মেশন হয়। আর 5 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, ঘরে যদি এসি চালান তাহলে অবশ্য করেই হিউমিডিফায়ার ব্যবহার করুন, যেটা ঘরের আর্দ্রতা মেনটেন করতে সাহায্য করে। না হলে কিন্তু ড্রাইনেস বা স্কিন ড্রাইনেস এরকম নানান রকম সমস্যা, নেজাল মানে নাকে নাসারন্ধ্রে নানান রকম প্রবলেম, শুকিয়ে যাওয়া, এরকম নানান রকম সমস্যা হয়। যদি আপনি হিউমিডিফায়ার না কিনতে পারেন, হিউমিডিফায়ার এখন সস্তায় পাওয়া যায়, হিউমিডিফায়ার না কিনতে পারেন, তাহলে ঘরের একটা কোণায়, যে ঘরে এসি চলছে সেখানে একটা কোণায় অন্ততপক্ষে একটা বড় পাত্রে একটু জল রেখে দিন, যাতে ঘরের আর্দ্রতাটা বজায় থাকে। যারা ঘরে কুলার ব্যবহার করছেন তাদের জন্য দুটো গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। এসির ক্ষেত্রে যেরকম মেনটেন করছেন, কুলারের ক্ষেত্রেও ডেফিনেটলি মেনটেন করবেন, কিন্তু কুলারে আর্দ্রতা বা ঘরের হিউমিডিটিটা বাড়িয়ে দেয়।
সেই জন্য জানলাটা অল্প খোলা রাখবেন যাতে প্রাকৃতিকভাবে বাতাস চলাচল করে, নাহলে হিউমিডিটি প্রচণ্ড বেড়ে গিয়ে সমস্যা হয়। কুলারের ক্ষেত্রে আলাদা করে হিউমিডিফায়ার ব্যবহার করার দরকার হয় না, বা পাত্রে জল রাখারও দরকার হয় না, কিন্তু জানলাটা খোলা রাখার দরকার হয়। আর অবশ্য করেই কুলারের ভেতরে যে জলটা থাকে সেটাকে চেঞ্জ করে দেবেন, না হলে কিন্তু মশা জন্মাবে। বাচ্চা যদি বয়স 2 মাসের কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কেমিক্যাল রিপিলিয়েন্ট বা রাসায়নিক যে মশা তাড়ানোর যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করা উচিত নয়। 2 মাসের বেশি যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে জামা কাপড়ে আপনি লাগাতে পারেন বা ব্যবহার করতে পারেন, দিতে পারেন, কিন্তু স্কিনে কোনোভাবে দেবেন না, বা বিছানা বালিশে দিতে পারেন। তবে বিছানা বালিশ বা জামা কাপড় এমন জায়গায় দেবেন না যে ক্ষেত্রে ওর চোখে মুখে নাকে লেগে যেতে পারে। বাচ্চা যে ঘরে আছে সেই ঘরে কয়েল বা লিকুইডেটর বা ইভ্যাপোরেটর এরকম অনেক রকমের যন্ত্র ব্যবহার করা হয় মশা তাড়ানোর জন্য, সেগুলোকে ডেফিনেটলি বর্জন করুন, ব্যবহার করবেন না। এদিক থেকে দেখতে গেলে মশারি কিন্তু বেস্ট অপশন এবং সেফেস্ট অপশন, যেক্ষেত্রে মশাও তাড়ানো যায়, মশাও কোনো ক্ষতি করে না, ঘরের বাতাস চলাচলও ঠিকঠাক থাকে, এবং এরকম কেমিক্যাল বা রাসায়নিক পদার্থগুলো থেকে যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো থাকে না। এবারে একটা ক্রাইসিস ম্যানেজমেন্টের কথা বলি। ধরুন লোডশেডিং হয়েছে, তাহলে কি করবেন? এখন বর্তমানে আমাদের অনেকের বাড়িতে ইনভার্টার আছে, যার জন্য এই লোডশেডিং বা পাওয়ার কাটের সমস্যাটা নিয়ে আমরা খুব একটা ভোগান্তি আমাদের হয় না। কিন্তু লং পাওয়ার কাট, যেক্ষেত্রে ইনভার্টার ব্যাকআপ দেওয়া ছেড়ে দিয়েছে বা ব্যাটারি ব্যাকআপ নেই, অথবা বাড়িতে ইনভার্টার নেই, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে বাচ্চাকে ঘরে বা বাড়িতে তুলনামূলক যা ঠান্ডা ঘর বা ঠান্ডা যে জায়গাটা সেখানে রাখুন। তাপমাত্রা আস্তে আস্তে বাড়লে বা সেই যদি মনে হয় তাহলে একটা ভিজে কাপড় নিয়ে, সুতির কাপড় নিয়ে ঘাড়, গলা, বগল, কুচকি, সারা গা হাত পাটা একবার মুছে দিন। তারপর একটা সুতির কাপড় নিয়ে সেটাকে ড্রাই করে দিন। ভিজে থাকতে দেবেন না, কারণ সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। 3 নম্বর বিষয় হচ্ছে, যেহেতু ঘরে পাখা নেই সেই জন্য হাত পাখাটা কিন্তু আপনার কাজে লাগতে পারে। সেই জন্য গরমকাল হলে একটা হাত পাখা কিনে রেখে দিন, বাড়িতে রাখুন, ক্রাইসিস ম্যানেজমেন্টে বা ইমার্জেন্সি সিচুয়েশনে কাজে আসতে পারে। আর আরেকটা কাজ করতে পারেন, একটা সুতির কাপড় জলে ভিজিয়ে জানলায় টাঙিয়ে রাখতে পারেন, যেটা প্রাকৃতিকভাবে একটু ঠান্ডা করবে, মানে ভিজে খসখসের কাজ করবে। ঘরের বাতাস বিশুদ্ধ রাখার জন্য আমরা কিছু ইনডোর প্লান্ট ব্যবহার করতে পারি। ইনডোর প্লান্ট মানে যেগুলোকে ঘরের ভেতরে রাখা যায়, এবং বেশ কিছু প্লান্ট আছে বা বেশ কিছু গাছ আছে যেগুলো বাতাসকে বিশুদ্ধ রাখতে, বাতাসের যে টক্সিন সেগুলোকে টেনে বেশি পরিমাণে অক্সিজেন দিতে হেল্প করে। যেমন স্নেক প্লান্ট, যেমন এরিকা পাম। এগুলোকে ঘরে রাখলে বাতাসটা একটু বিশুদ্ধ থাকে, শ্বাস প্রশ্বাস নিতে সুবিধে হয়, ঘরের টেম্পারেচারটাও একটু মেনটেন হয়। তবে হ্যাঁ, ঘরে যদি এরকম ইনডোর প্ল্যান্ট রাখেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন, টবে যেন জল জমে না থাকে, কারণ সেক্ষেত্রে কিন্তু মশা জন্মাতে পারে। এবারে ভিডিওটা শেষ করার আগে কিছু জরুরি কথা বলে রাখি। কিছু সংকেত আছে যেগুলো দেখলে আর দেরি করা উচিত না, বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া উচিত বা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যেমন ধরুন, বাচ্চা অনেকক্ষণ ধরে নিস্তেজ হয়ে আছে, ঝিমিয়ে আছে, চোখগুলো একটু ভেতরের দিকে ঢুকে আছে, মুখটা প্রচণ্ড শুকনো লাগছে, প্রায় 6 ঘন্টার কাছাকাছি ইউরিন পাস করেনি বা প্রস্রাব করেনি, গা গরম হয়ে আছে কিন্তু ঘামছে না, খুব জোরে জোরে দ্রুত অগভীর শ্বাস নিচ্ছে। এই পরিস্থিতিগুলোর মধ্যে যদি একটাও হয়ে থাকে তাহলে আর দেরি করবেন না, এটা হিট স্ট্রোক বা ডিহাইড্রেশনের ইঙ্গিত হতে পারে। এই সমস্ত পরিস্থিতিতে উইথাউট ফেল তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন বা ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আজকের পর্বের আলোচনাটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর নেক্সট পর্বে আমরা বাকি যে বিষয়গুলোর কথা প্রথমেই বলছিলাম সেগুলো এক এক করে আলোচনা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের নেক্সট ভিডিওটা আপনার কাছে চলে আসবে, এবং ভিডিওটা শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে অবশ্যই পৌঁছে দেবেন।